জয় হিন্দ। আমরা ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ জীবন সংগঠনের স্তর এই চ্যাপ্টারের পড়ছিলাম। আমরা কলাটা পড়ছিলাম, তাই না? টিস্যু অধ্যায়টা পড়ছিলাম। তো টিস্যু থেকে আমরা আগের দিনকে আউটলাইনটা আলোচনা করেছিলাম যে উদ্ভিদ কলা কাকে বলে, প্রাণী কলা কাকে বলে, আর উদ্ভিদ কলা কত রকমের হয় আমরা এটা জেনেছি আগের ক্লাসে। তো আমরা দেখেছিলাম যে উদ্ভিদ কলা মূলত দু রকমের হয়, একটা হচ্ছে ভাজক কলা আর একটা হচ্ছে স্থায়ী কলা। তো আজকে আমরা এই ভাজক কলাটা নিয়ে পড়ব। কি পড়বো? ভাজক কলা। তোমাদের মনে আছে ভাজক কলার ইংরেজি নামটা কি? ভাজক কলার ইংরেজি নাম হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। তো কাকে বলবো আমরা ভাজক কলা? তো সংজ্ঞাটা কি দেবো বলো তো? দেখো, ভাজক, ভাজক মানে কি? ভাগ হয়। তো কে ভাগ হয়? যে কলার কোষগুলো ভাগ হয় মানে বিভাজিত হয়। কথার মধ্যে আমি বললাম না, সায়েন্সের যে ইয়েগুলো থাকে, ওয়ার্ডগুলো থাকে, তার মধ্যে মোটামুটি আমরা উত্তর পাবো কি ভাজক কলা মানে যে কলার কোষগুলি বিভাজনে সক্ষম। ঠিক আছে? কখন সক্ষম? তারা অপরিণত অবস্থায় থাকে। তাহলে কি বলবো? যে কলার কোষগুলি সাধারণত অপরিণত অবস্থায় থাকে, বিভাজনে সক্ষম, তাকে আমরা বলবো ভাজক কলা। তাই তো? যে কলা না বলে যে উদ্ভিদ কলা বলি, যে উদ্ভিদ কলার কোষগুলি অপরিণত অবস্থায় থাকে এবং সর্বদা বিভাজিত হয়ে নতুন অপত্য কোষ সৃষ্টি করে, তাকে ভাজক কলা বলে। ক্লিয়ার হলো? তাহলে যে উদ্ভিদ কলার কোষগুলো অপরিণত অবস্থায় থাকে এবং সর্বদা বিভাজিত হয়ে নতুন অপত্য কোষ সৃষ্টি করে, তাকে বলা হয় ভাজক কলা। দেখো, বিভাজিত হওয়ার কথাটা খেয়াল রাখবে। এই কথাটা মানে হচ্ছে ভাজক কলা। যে কলার কোষগুলো সর্বদা বিভাজিত হয়ে নতুন অপত্য কোষ সৃষ্টি করে, তাকে বলা হয় ভাজক কলা। ঠিক আছে? তো দেখো, ভাজক কলা যদি এই হয়, তা ভাজক কলার কি বৈশিষ্ট্য পাবো বলতো? যদি এর বৈশিষ্ট্যগুলো তোমাকে লিখতে দেয়, তাহলে কি পাবো বৈশিষ্ট্যগুলো? একটু আমরা দেখি তো পরপর কি কি হতে পারে বৈশিষ্ট্যগুলো। দেখো, এখানেই আছে কোষগুলো অপরিণত অবস্থায় থাকে, মানে এই কলার কোষগুলি অপরিণত অবস্থায় থাকে। নেক্সট পয়েন্ট, এই কলার কোষগুলি সর্বদা বিভাজিত হয়। কোষগুলি বিভাজনে সক্ষম। 3 নম্বর পয়েন্ট কি দেবো? কোষগুলোর আকার কেমন হয়? এই কলার কোষগুলি গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকার হয়। বহুভুজাকার। নেক্সট পয়েন্ট কি দেবো? এই কলার কোষগুলির কোষ প্রাচীর পাতলা। এই কলার কোষগুলির কোষ প্রাচীর পাতলা হয়। আরো পয়েন্ট আসবে। আচ্ছা, পাতলা হয় তার মধ্যে এই এই কোষগুলি যদি পরপর এরকম থাকে, ধর কতগুলি কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, এরকম যদি কোষগুলো থাকে, কোষগুলোর মধ্যে ঘন সন্নিবিষ্ট হয় খুব, এবং কোষের মধ্যে যে কোষান্তর রন্ধ্র থাকে না। ঠিক আছে? কোষ প্রাচীর পাতলা হয় আর কোষগুলির মধ্যে কোষান্তর রন্ধ্র থাকে না। এই কলার কোষগুলি মানে এই কলার কোষগুলি ঘন সন্নিবিষ্ট, তাই কোষান্তর রন্ধ্র থাকে না। সন্নিবিষ্ট মানে ঘন সন্নিবিষ্ট, খুব কাছাকাছি অবস্থান করে, এই জন্য এর মধ্যে কোষান্তর রন্ধ্র থাকে না। ঠিক আছে? এই হচ্ছে এই কলার বৈশিষ্ট্য। কোন কলার? ভাজক কলার। আর একটা পয়েন্ট দিয়ে দাও, আমরা যখন উদ্ভিদ কোষ দেখেছিলাম, উদ্ভিদ কোষের মধ্যে এই নিউক্লিয়াস, এখানে বড় বড় মানে কোষ গহ্বর থাকে দেখেছিলাম না উদ্ভিদ কোষের মধ্যে? কিন্তু ভাজক কলার কোষগুলোর মধ্যে
মানে প্রোটোপ্লাজম পরিপূর্ণ থাকে, কোষের মধ্যে কোষ গহ্বর থাকে না। বুঝতে পেরেছো? থাকলেও খুব কম, থাকে না বললেই চলে। তাহলে কোষগুলি প্রোটোপ্লাজম পূর্ণ, কোষান্তর রন্ধ্র থাকে না। কোষগুলি প্রোটোপ্লাজম পূর্ণ এবং কোষান্তর রন্ধ্র থাকে না। প্রোটোপ্লাজম পূর্ণ, কোষ গহ্বর সাধারণত থাকে না বলবো, কোষ গহ্বর সাধারণত থাকে না, সাধারণত থাকে না। ব্যাস এই পয়েন্টগুলো বলতে পারবো আমরা, ঠিক আছে? তাহলে যে কি বলবো সংজ্ঞাটা ফের দেখো, যে উদ্ভিদ কলার কোষগুলি অপরিণত অবস্থা থাকে, কি বললাম? কোষগুলো অপরিণত অবস্থা থাকে, আর কোষগুলি সর্বদা বিভাজিত হয়ে নতুন অপত্য কোষ সৃষ্টি করে, তাদের বলা হয় ভাজক কলা। মানে বিভাজিত হচ্ছে হতে 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 সর্বদা অপত্য কোষ সৃষ্টি করে যাচ্ছে, এই ধরনের যে কলা তাকে আমরা বলতে পারি ভাজক কলা। ক্লিয়ার? তো ভাজক কলা কিরকম হয়? দেখো এই একটা কোষ, আমরা এখানে দেখি, আমরা এই আর একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, কতগুলি কোষ যখন একত্রিত একটা কাজ করছে তখন আমরা তাকে বলবো আমরা কলা। এটা আমরা জেনে গেছি। তাহলে এইটা যদি হয়, এটা হচ্ছে আমাদের ধরুন আমাদের ভাজক কলা। তাহলে এই কলার কোষগুলো কেমন হয়? কোষগুলোর কোষ প্রাচীর পাতলা হয়, এক নাম্বার। কোষগুলো অপরিণত অবস্থা থাকে। এই কলার কোষগুলো কেমন হয়? কোষগুলোর কোষ প্রাচীর পাতলা, কোষগুলো অপরিণত অবস্থা থাকে। কোষের মধ্যে ম্যাক্সিমাম জায়গা প্রোটোপ্লাজম দ্বারা পরিপূর্ণ, এর মধ্যে ভ্যাকুয়াল থাকে না। আর কোষগুলি কোষ প্রাচীর পাতলা তো বললাম। আর কোষগুলো হতে পারে হয় গোলাকার বা ডিম্বাকার বা বহুভুজাকার, এগুলো হতে পারে। এই হচ্ছে আমাদের ভাজক কলার বৈশিষ্ট্য। ক্লিয়ার? তাহলে ভাজক কলা কাকে বলে পেলাম, ভাজক কলার বৈশিষ্ট্যগুলো পেলাম। চলো নেক্সট আলোচনা চলে যাচ্ছি। নেক্সট আলোচনা বলতে ভাজক কলার বিভাগ। মনে করে দেখো, তো আগের দিন পড়েছিলাম ভাজক কলার বিভাগ বলতে, ভাজক কলা উৎপত্তি অনুসারে দেখো ভাজক কলা দু রকম পেয়েছিলাম। মনে পড়ছে কি? আগের ক্লাসটা একবার দেখে নাও। উৎপত্তি অনুসারে ভাজক কলা দু রকম মানে পেয়েছিলাম। কি বলতো? একটা হচ্ছে প্রাথমিক ভাজক কলা, প্রাথমিক ভাজক কলা, একটা হচ্ছে গৌণ ভাজক কলা। দেখো প্রাথমিক ভাজক কলা মানে কি না, প্রথম থেকে এই কলার কোষগুলো মানে বিভাজিত হয়, তখন তাকে বলা হয় প্রাথমিক ভাজক কলা। যে কলা কোষগুলি, যে ভাজক কলার কোষগুলি প্রথম থেকে বিভাজনে সক্ষম, তাদের আমরা বলতে পারি প্রাথমিক ভাজক কলা। আর গৌণ ভাজক কলা বলতে কি? মনে করে একটা কলা এরকম স্থায়ী কলা ছিল, বা এই কলাটা বিভাজিত হচ্ছিল না, বিভাজিত হয় না, ধরো একটা অন্য কলা হঠাৎ কোনো কারণে এটা বিভাজিত হতে শুরু করলো, এই ধরনের যে ভাজক কলা একে বলা হয় গৌণ ভাজক কলা। তার মানে সংজ্ঞাটা কি বলবো? দেখো প্রাথমিক ভাজক কলা কি বলবো? যে ভাজক কলা কোষগুলি প্রথম থেকেই বিভাজনে সক্ষম, তাকে আমরা বলতে পারি প্রাথমিক ভাজক কলা। আর গৌণ ভাজক কলা কি বলবো না, যে ভাজক কলার কোষগুলি হয়তো এক কথায় বলতে পারি স্থায়ী কলা থেকে উৎপন্ন ভাজক কলাকে বলা হয় গৌণ ভাজক কলা। অর্থাৎ যে ভাজক কলার কোষগুলো প্রথম অবস্থায় বিভাজনে সক্ষম ছিল না, প্রথমে ধরো স্থায়ী কলা ছিল, পরবর্তীকালে কোনো না কোনো সময় সেটা বিভাজনে সক্ষম হলো, এই ধরনের যে কলা, তখন তাকে আমরা বলতে পারি গৌণ ভাজক কলা। গৌণ মানে পরবর্তীকালে হয়েছে, প্রথম থেকে কিন্তু এটা বিভাজনে সক্ষম ছিল না, ঠিক আছে? একে আমরা বলতে পারি গৌণ ভাজক কলা। এটা গেল উৎপত্তি অনুসারে। এবারে অবস্থান অনুসারে দেখো ভাজক কলা কত করে পেয়েছিলাম আমরা? অবস্থান অনুসারে ভাজক কলা পেয়েছিলাম তিন রকমের। মনে পড়ছে এগুলো কি কি? একটা হচ্ছে অগ্রস্থ, একটা হচ্ছে পার্শ্বস্থ, একটা হচ্ছে নিবেশিত। এটা ভাজক কলা অবশ্যই আসবে, কারণ ভাজক কলারই ভাগ। দেখো কাকে বলা হয় অগ্রস্থ ভাজক কলা। হ্যাঁ, একটা জিনিস চিন্তা করো তো, যে ভাজক কলা যে আছে, ভাজক কলা কি কোষগুলো সর্বদা বিভাজিত হয়। কোষগুলো বিভাজিত হলে কি হবে? উদ্ভিদ দেহের দৈর্ঘ্য বৃদ্ধি, পার্শ্বস্থ বৃদ্ধি বা বৃদ্ধির যে কাজগুলো করবে সেটা হচ্ছে ভাজক কলার কাজ করবে। তাহলে ভাজক কলার কাজ কি? ভাজক কলা হচ্ছে বিভাজিত হয়। তাহলে অগ্রস্থ, অগ্র মানে কি? এই যে উদ্ভিদের মূলের অগ্রভাগে, কাণ্ডের অগ্রভাগে,
যে ভাজক কলাগুলো অবস্থান করে তাদের আমরা বলতে পারি অগ্রস্থ ভাজক কলা, অগ্রে অবস্থিত ভাজক কলা। ওই যে বললাম ওয়ার্ডের মধ্যেই অ্যান্সারটা লুকিয়ে আছে, অগ্রস্থ, অগ্রে উপস্থিত মানে অগ্রের মধ্যে অবস্থিত, উদ্ভিদ অঙ্গের অগ্রভাগে, মূল বা কাণ্ডের অগ্রভাগে অবস্থান করে যে ভাজক কলা তাদের আমরা বলতে পারি অগ্রস্থ ভাজক কলা। ক্লিয়ার? তাহলে তোমরা বলতে পারো একেবারে পার্শ্বস্থ ভাজক কলা না, উদ্ভিদ দেহের পার্শ্ব দেশে মানে মূল এবং কাণ্ডের পার্শ্ব দেশে অবস্থানকারী যে ভাজক কলা তাদের আমরা বলতে পারি পার্শ্বস্থ ভাজক কলা। পারবো তোমরা? আর নিবেশিতটা কিসের? দেখো আমরা যখন কলা পড়েছিলাম ভাজক কলা স্থায়ী কলা পড়েছিলাম, তো স্থায়ী কলাটা আমরা অলরেডি ওর সংজ্ঞাটাও বোধহয় পেয়ে গেলাম, তাই না? যে ভাজক কলা তো বিভাজিত হয়, তাহলে যে কলা বিভাজিত হয় তাকে স্থায়ী কলা বলছি। তাহলে সেই স্থায়ী কলার মধ্যে মানে নিবেশিত মানে কি, নিবিষ্ট বা মানে দুজনের মাঝখানে অবস্থান করে, দুটো স্থায়ী কলার মধ্যে যে কলা অবস্থান করে তাকে বলা হয় নিবেশিত ভাজক কলা। দুজনের মাঝখানে চুপচাপ বসে আছে ভাজক কলাটা এবং সেখানে কোষগুলো বেরিয়ে ঘুরছে, একে আমরা বলতে পারি নিবেশিত ভাজক কলা। ঠিক আছে? তাহলে অগ্রস্থ গেল, পার্শ্বস্থ গেল, আর নিবেশিত ভাজক কলা গেল। স্যার আর একটা জিনিস বাকি আছে, কি বলতো? সেটা হচ্ছে কাজ অনুসারে, না ওটা তো গেল অবস্থান অনুসারে, আগে গেল আমাদের উৎপত্তি অনুসারে, এখন কাজ অনুসারে। কাজ অনুসারে কি পড়েছিলাম বলো তো? মনে পড়ছে কিনা দেখি একবার তোমাদের, বলো বলো। প্রোটোডার্ম, কি বললাম? প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, আর হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। আচ্ছা, প্রোটোডার্ম কি কাজ করে? ডার্মা কথা মানে কি বলতো? ডার্ম, ডার্মা আমাদের যখন স্কিনের কোনো প্রবলেম হয় আমরা কাকে দেখাই? যে ডাক্তারবাবুকে দেখাই তার নাম হচ্ছে ডার্মাটোলজিস্ট, চর্ম বিশেষজ্ঞ বলি। ডার্ম মানে হচ্ছে ত্বক, তাহলে প্রোটোডার্ম আর বলতে হবে যে ভাজক কলা উদ্ভিদ অঙ্গের ত্বক গঠনে সহায়তা করে, মানে ত্বক গঠনকারী যে ভাজক কলা তাকে বলা হয় প্রোটোডার্ম। ক্লিয়ার? আর প্রোক্যাম্বিয়াম, এটা একটা জিনিস জেনে রাখো, আমরা স্থায়ী কলাটা পড়ার পর এটা ক্লিয়ার হয়ে যাবে, যেটা এটা ত্বক বললাম, ত্বক গঠনকারী, ত্বক গঠনকারী ভাজক কলা। আচ্ছা, আর প্রোক্যাম্বিয়ামটা কি? এটা জাস্ট জেনে রাখো, নালিকা বান্ডিল গঠনকারী, নালিকা বান্ডিল গঠনকারী। ঠিক আছে? আচ্ছা, একটুখানি টাচ দিয়ে রাখি তোমাদেরকে। দেখো জাইলেম আর ফ্লোয়েম না, ওইটাকে এক কথায় বলা হয় নালিকা বান্ডিল। সেই নালিকা বান্ডিল গঠনকারী যে কলা তাকে বলা হয় প্রোক্যাম্বিয়াম। ঠিক আছে? সেই ভাজক কলাকে বলা হয় প্রোক্যাম্বিয়াম, নালিকা বান্ডিল গঠনকারী। আর নালিকা বান্ডিল গঠনকারী আর যে মজ্জা গঠনকারী, যে মজ্জা গঠনকারী যে যে ভাজক কলা তাকে আমরা বলছি গ্রাউন্ড মেরিস্টেম। এটা হচ্ছে মজ্জা গঠনকারী, মজ্জা গঠনকারী, এটা বলা হয় গ্রাউন্ড মেরিস্টেম। এই হচ্ছে কাজ অনুসারে এর বিভাগ। ভাজক কলার তিনটে বিভাগ কাজ অনুসারে, উৎপত্তি অনুসারে পেলাম, গঠন অনুসারে পেলাম, কাজ অনুসারে পেলাম। ক্লিয়ার? কি কি তাহলে কাজ অনুসারে? প্রোটোডার্ম যেটা ত্বক গঠন করে, উদ্ভিদ অঙ্গের ত্বক গঠনে সহায়তা করে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম যেটা নালিকা বান্ডিল গঠন করতে সাহায্য করে, আর গ্রাউন্ড মেরিস্টেম যেটা হচ্ছে ভূমি সরি মজ্জা গঠন করে। গ্রাউন্ড মেরিস্টেম, গ্রাউন্ড মানে কি? গ্রাউন্ড মানে তো ভূমি, আর মেরিস্টেম মানে মেরিস্টেমেটিক টিস্যু, মেরিস্টেম মানে ভাজক কলা, একে এক কথায় বলা হয় ভূমি ভাজক কলা। বুঝতে পেরেছো? ভূমি ভাজক কলা বা গ্রাউন্ড মেরিস্টেম। এটা কি করে? এটা মজ্জা গঠন করে। আমরা সেই মূলের গঠন দেখেছিলাম এরকম, সেই ওপরে ত্বক, ত্বক পেয়েছিলাম, তারপরে এরকম অনেক অংশ পেয়েছিলাম, তারপরে এরকম পেয়েছিলাম জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম এরকম পেয়েছিলাম, মনে আছে? সেই যে গঠনকারী, যে মজ্জা গঠনকারী যে কলাটা সেটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ভাজক কলার বিভাগগুলো। তাহলে স্যার ভাজক কলার কাজ কি বলবো? ভাজক কলার কাজ কি? এক কথা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করা, উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করা। ঠিক আছে? ভাজক কলা উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। এইবারে এই উদাহরণগুলোকে ভাঙবো। এই যে একটু আগে যেটা বললাম, যেমন ধরো প্রোটোডার্ম কি উদ্ভিদের ত্বকের বৃদ্ধিতে সহায়তা করে, প্রোক্যাম্বিয়াম কি করে? নালিকা বান্ডিল বা সংবহনতন্ত্রের গঠনে সহায়তা করে, গ্রাউন্ড মেরিস্টেম তোমার উদ্ভিদ অঙ্গের মজ্জা গঠনে সহায়তা করে। এই হচ্ছে ভাজক কলার কাজ। ক্লিয়ার?
কত সোজা বলো তো? তাহলে আরেকবার একটু আমরা ঝালিয়ে নিই, প্রথম থেকে ঝালিয়ে নিই একটু। কি পেলাম আজকে? যে উদ্ভিদ কলা যেগুলো পেয়েছিলাম, ভাজক কলা সম্পর্কে জানলাম। যে কলার কোষগুলি অপরিণত অবস্থায় সর্বদা বিভাজিত হয় তাদের বলা হয় ভাজক কলা। ভাজক কলা হচ্ছে উৎপত্তি অনুসারে দু রকমের, একটা প্রাথমিক ভাজক কলা, একটা গৌণ ভাজক কলা। আচ্ছা, কাজ অনুসারে তিন রকমের। কি কি বলো? প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম আর হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম, ডার্মা মানে ত্বক, ত্বক গঠনকারী। প্রোক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম মানে হচ্ছে তোমার নালিকা বান্ডিল গঠনকারী বা সংবল কলা গঠন, কলা গঠনকারী যে কোষগুলি, সেটাকে আমরা বলছি প্রোক্যাম্বিয়াম। আর গ্রাউন্ড মেরিস্টেম বা ভূমিভাজক কলা মজ্জা গঠনে সহায়তা করে। ক্লিয়ার হলো? আর উৎপত্তি অনুসারে বললাম, কাজ অনুসারে বললাম, আর অবস্থান অনুসারে। এটা হচ্ছে অগ্রস্থ, অগ্রে অবস্থিত যে ভাজক কলা তাকে বলা হয় অগ্রস্থ ভাজক কলা, মানে উদ্ভিদ অঙ্গের অগ্রে অবস্থিত ভাজক কলা বলে অগ্রস্থ ভাজক কলা। পার্শ্বস্থ ভাজক কলার পাশে অবস্থিত, মানে উদ্ভিদ অঙ্গের পার্শ্ব দেশে অবস্থিত যে কলা তাকে বলা হয় পার্শ্বস্থ ভাজক কলা। আর নিবেশিত ভাজক কলা মানে দুটি স্থায়ী কলা মধ্যবর্তী স্থানে অবস্থিত যে ভাজক কলা তাকে বলা হয় নিবেশিত ভাজক কলা। এ পর্যন্ত ক্লিয়ার? কাজ হচ্ছে বৃদ্ধিতে সহায়তা করা। কোষগুলি অপরিণত অবস্থায় বিভাজিত হয়, ফলে বৃদ্ধিতে সহায়তা করে, উদ্ভিদ অঙ্গে বৃদ্ধিতে সহায়তা করে। ঠিক আছে, আজ ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ।